গণপূর্ত অধিদপ্তরে ক্ষমতাবান এক তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল যা করছেন। মোহাম্মদ বদরুল আলম খান গণপূর্ত অধিদপ্তরের ক্ষমতাবান এক প্রকৌশলীর নাম। এক নামেই তাকে সবাই চেনেন, তবে অন্য কোনোভাবে নয়, বর্তমান সময়ে ক্ষমতা এবং দুর্নীতির কেন্দ্র হিসেবে। যে এখন আছেন ঢাকা গণপূর্ত সার্কেল 1-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে। আওয়ামী লীগ আমলেও অত্যন্ত ক্ষমতাবান ছিলেন তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু ও তৎকালীন গণপূর্ত মন্ত্রী ওবায়দুল মুক্তাদির চৌধুরীর পছন্দের ব্যক্তি এবং তাদের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে 5 আগস্ট 2024-এর পর জামাতে যোগ দিয়ে রাতারাতি আরো ক্ষমতাবান হয়ে ওঠেন এই প্রকৌশলী। পদায়ন নেন গুরুত্বপূর্ণ সাভার সার্কেলে, এরপরে এখন ঢাকা গণপূর্ত সার্কেলে। তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুলের ক্ষমতা এখন আনঅফিসিয়ালি প্রধান প্রকৌশলীর চেয়েও বেশি বলে অনেকে মনে করে থাকেন। কারণ বদরুল নিজেই বিভিন্ন জনের কাছে বলে বেরিয়েছেন, বর্তমান প্রকৌশলী মোহাম্মদ খালেকুজ্জামান চৌধুরীর এই পদপ্রাপ্তির ক্ষেত্রে তার প্রধান ভূমিকা রয়েছে। আর এ কারণে গত অক্টোবরে খালেকুজ্জামান চৌধুরী যখন প্রধান প্রকৌশলী পদে আসীন হন, তারপর থেকেই প্রকৌশলী বদরুল গণপূর্ত অধিদপ্তরে রাতারাতি একচ্ছ ক্ষমতার অধিপত্র হয়ে ওঠেন। বদলি বাণিজ্য, কমিশনের টেন্ডার বাণিজ্য, এমনকি অংশীদারিত্বের ভিত্তিতে সরাসরি ঠিকাদারি ব্যবসা চালানোরও অভিযোগ রয়েছে প্রকৌশলী বদরুল আলম খানের বিরুদ্ধে। আওয়ামী লীগ আমলে প্রকৌশলী বদরুল আলম খান সাবেক ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত ছিলেন এবং যখন যেখানে পদায়নে ছিলেন এই পরিচয়ে ক্ষমতার প্রভাব খাটিয়েছেন, লাগামহীন অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। বদরুল আলম খানের নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়া হলেও জন্ম, বেড়ে ওঠা, শৈশব, কৈশোর, যৌবনকাল সবই ঢাকার খিলগাঁও এলাকাতে। চাকরি জীবনের শুরু থেকেই ভাইয়ের সাথে আনঅফিসিয়ালি ডেভেলপার ব্যবসায়ী হিসেবে নিজেকে গড়ে তোলেন। তবে ফ্যাসিস্ট আমলে আওয়ামী রাজনীতিতে প্রতিষ্ঠা পাওয়ার পর ব্রাহ্মণবাড়িয়ার পরিচয় বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করতেন তিনি। জানা যায়, বদরুল আলম খানের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। সেই সুবাদে স্বৈরাচার শেখ হাসিনার ঘনিষ্ঠ সহচর ওবায়দুল মুক্তাদিরের ব্যক্তিগত রাজনৈতিক সহকারী মুসা আনসারীর সাথে ঘনিষ্ঠতা গড়ে তোলেন। মুসা আনসারী 2012 সালে তাকে ছাত্রলীগের সাবেক নেতা হিসেবে পরিচয় করিয়ে দেন ব্রাহ্মণবাড়িয়ার তখনকার সংসদ সদস্য ওবায়দুল মুক্তাদিরের সাথে। যার সুবাদে দামি উপঢৌকন দিয়ে মোহাম্মদ বদরুল আলম খান তৎকালীন প্রভাবশালী এমপি ওবায়দুল মুক্তাদিরের ঘনিষ্ঠজন হয়ে ক্ষমতাধর হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেন। ছাত্রলীগ নেতা পরিচয়ে তিনি 2014 সালে সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের কাছে তদবির করেন ভোলায় লোভনীয় পোস্টিং এর জন্য। ভোলায় 2014 সাল থেকে 2018 সাল পর্যন্ত দীর্ঘ 5 বছরের চাকুরি জীবনে তিনি তোফায়েল আহমেদের কথিত পুত্র ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ভাতিজা এমপি আলী আজম মুকুল ও নুরুন নবী চৌধুরী শাওন এমপির সাথে জোটবদ্ধ হয়ে সিন্ডিকেট তৈরি করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ, 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ প্রকল্প, পুলিশ বিভাগের নতুন থানা নির্মাণ, জেলা ও উপজেলা টিটিসি নির্মাণ, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ, সাব রেজিস্ট্রি অফিস নির্মাণ সহ বিভিন্ন প্রকল্পের সকল দরপত্র নিজের নিয়ন্ত্রণে রাখেন এবং পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিয়ে কমিশন বাণিজ্য কোটি কোটি টাকা হাতিয়ে নেন। এছাড়াও তিনি ভোলা গণপূর্ত বিভাগের অন্যান্য মেরামত কাজ থেকে 15% হারে টাকা হাতিয়ে নিয়ে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হন। পরবর্তীতে বদরুল আলম খান সাবেক মন্ত্রী ওবায়দুল মুক্তাদির চৌধুরীর মাধ্যমে বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে 2020 সালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদের কাছে তদবির করে ময়মনসিংহে পোস্টিং নেন। এ সময় ব্যাপক অনিয়ম দুর্নীতি হাতে নাতে ধরা পড়লে মন্ত্রণালয় থেকে প্রধান প্রকৌশলীকে নির্দেশনার মাধ্যমে তাকে ময়মনসিংহ থেকে ওএসডি করা হয়। ময়মনসিংহ গণপূর্ত বিভাগে চাকরিকালে তিনি সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে লাখ লাখ টাকা ঘুষের বিনিময়ে ময়মনসিংহ শহরে অসংখ্য বহুতল ভবনের নকশা অনুমোদন করেন। মোহাম্মদ বদরুল আলম খান তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে চট্টগ্রাম গণপূর্ত সার্কেল 1-এর কর্মরত থাকাকালে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বহুতল আবাসিক ভবন নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়ম দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেন।
2024 সালে উবাইদুল মুক্তাদির চৌধুরী গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী হলে দুর্নীতিবাজ বদরুল আলম খান মন্ত্রীর কাছের লোক হিসেবে ঢাকায় আকর্ষণীয় পদায়নের সুযোগ পেয়েছিলেন, কিন্তু প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতারের সঙ্গে তার বনিবনা ছিল না। শামীম আখতারও যেহেতু সাবেক ডাকসাইডের ছাত্রলীগ নেতা এবং শেখ হাসিনার কাছের লোক বলে পরিচিত ছিলেন, তাই ঢাকায় আসার চিন্তা বাদ দিয়ে মন্ত্রীর কাছের লোক পরিচয় চট্টগ্রামেই রাজত্ব গড়ে তোলেন তিনি। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের পর প্রকৌশলী বদরুল বোল পাল্টে রাতারাতি গুপ্ত জামাত হিসেবে আবির্ভূত হন এবং এ সময় আরো ক্ষমতাবান হয়ে ওঠেন। বলতে থাকেন তিনি আসলে জামাতেরই লোক, আত্মরক্ষার জন্য নাকি এতদিন ছাত্রলীগের পরিচয় দিয়েছেন। তবে 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর এখন আবার বিএনপির লোক হিসেবে নিজেকে তুলে ধরার চেষ্টা করছেন। 5 আগস্ট 2024-এর পরে জামাত পরিচয় প্রভাব খাটিয়ে গণপূর্ত অধিদপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাভার সার্কেলে পদায়ন নেন। 4টি গুরুত্বপূর্ণ বিভাগের সমন্বয়ে গঠিত সাভার গণপূর্ত সার্কেল বিভাগগুলো হলো মিরপুর বিভাগ, সাভার বিভাগ, গাজীপুর বিভাগ ও মানিকগঞ্জ বিভাগ। এখানে বসেই নতুন করে লাগামহীন অনিয়ম দুর্নীতিতে নেমে পড়েন। নিয়োগ বদলি বাণিজ্য ছাড়াও ঠিকাদারি ব্যবসার সিন্ডিকেট গড়ে তুলেছেন তিনি। আসিফ নামে একজন ঠিকাদারকে তিনি বিভিন্ন ডিভিশনে কাজ দেওয়ার জন্য নির্বাহী প্রকৌশলীকে ফোনে চাপ দেন বলে অভিযোগ রয়েছে। আসিফ ইতিমধ্যে পুলিশের থানা ভবনের কাজ নিয়েছেন, ভাসানটেক থানারও কাজ নিয়েছেন। আসিফের সাথে প্রকৌশলী বদরুল আলমের ব্যবসায়িক পার্টনারশিপ রয়েছে বলে ঠিকাদাররা অভিযোগ করেছেন। সংশ্লিষ্টরা জানান, মিরপুর পাইকপাড়া আবাসিক ভবন নির্মাণ প্রকল্পের আরবরিকালচার বিভাগ থেকে টেন্ডার না করে মিরপুর বিভাগ থেকে টেন্ডার করেন তিনি। ঠিকাদার আসিফের প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার জন্যই এই কারসাজির আশ্রয় নেন তিনি। এই প্রকল্পের পিডি পদে ছিলেন বদরুল আলম। পুলিশের 107 থানা নির্মাণ প্রকল্পের আওতায় মিরপুর গণপূর্ত বিভাগের নিয়ন্ত্রণাধীন ভাসানটেক থানার কাজ। শুধু নিজের অধীন কাজগুলোই নয়, ঢাকার অন্যান্য ডিভিশনের কাজও তিনি একচ্ছ প্রভাবের জোরে নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ রয়েছে। যেহেতু প্রকৌশলী বদরুলের কথা না শুনলে শাস্তিমূলক বদলির খড়গ রয়েছে, তাই সবাই তার কথা শুনতে বাধ্য।